হাই স্কুলের জীবনের শিক্ষক, আমার হোমিওপ্যাথির গুরু। আজকে আমি সারা বাংলাদেশ তাপড়িয়ে বেড়াই এই হোমিওপ্যাথি নিয়ে। যা জানি এক কলম আধ কলম, বোকাশোকা মানুষ যা শিখছি, টোটাল অবদান ওনার। উনি একটা বই লিখেছেন অসাধারণ, ছোট ছোট টিপস দিয়ে বেলা শেষে হোমিওপ্যাথি। বইটা নিয়ে এসেছি এখানে, আপনারা যাওয়ার সময় আমার ছাত্র সমীপের থেকে যোগাযোগ করে নিন। অসাধারণ একটা বই, এমন অনেক অসাধারণ তথ্য আছে যে আপনি হয়তো অনেক বছর ধরে বই ঘাটছেন, চোখে আসে নাই। আমার দুজন বাবা, জন্মদাতা, আর আমার শিক্ষক। উনি গ্রামে প্র্যাকটিস করেন। যখন গ্রামের ডাক্তারদের একখানা বই থাকতো না, তখন স্যারের এক আলমারি বই। ওনার কাছে কেউ বই চাইলে বইয়ের দাম 100 টাকা হলে 500 টাকা বের করে দিয়ে বলতেন টাকা ফেরত দেওয়া লাগবে না, বই কিনে নিও। বই দিতেন না। একটা ছাত্র ওনার, হতভাগা আমি, যাকে বাসায় ডেকে নিয়ে আলমারি খুলে দিয়ে বলতো কোনটা লাগবে। আমি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে ওনার আলমারি সব বই শেষ করেছি পড়ে। কিনে পড়া লাগেনি আমার। আমি এখন বই কিনছি, কয়েক আলমারি বইয়ের মালিক আমি, কিন্তু আমার ছাত্র জীবনে ওনার বই আমার ভিতরে। উনি দূরে কোথাও যান না। আমি আজকে ডেকেছি, উনি এত দূরে চলে এসেছেন। উনি কিন্তু অসুস্থ। ওনার একটি ছেলে, উনিও ডাক্তার। আমি যেটা বলবো, একবার ওনার ছেলে সেটা 100 বার আমারটাই। একজন শিক্ষক এরকম একজন ব্যাংকার ছাত্রকে প্রতিদিন ফোন দেবেন, তুমি কি আমাকে ভুলে গেছো? রাত 3টার সময় যদি উনি কোনো তথ্য পান, অনেক তথ্য পড়ালেখা করে, রাত 3টায় ফোন দেবে, তুমি কি ঘুমিয়ে গেছো? এরকম একটা তথ্য তুমি এখন পর্যন্ত জানো? আমি জানলে বলি জানি, যদি বলি জানি না, তাহলে শিখে নাও। এখনো শিখে নাও। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা চেয়ারগুলো আরেকটু সামনে আগে নিই। আমরা চেয়ারগুলো সবাই লাইন সোজা রেখে আরেকটু সামনে আগে নিই। চেয়ারগুলো আরেকটু সামনে আগে নিই। হ্যালো, আমাদের যারা ছাত্রছাত্রী বা ডাক্তার ভাই বোন এসেছে, আমার সাথে সারা বাংলাদেশ থেকে এসেছে প্রায় 70 প্লাস। খাতা কলম পায়নি, মাথা নষ্ট করছে। খাতা কলম লাগবে না বলেছি তো। অন্য স্যার যখন আলোচনা করবে তখন খাতা কলম নিয়ে, এখন দরকার নাই। আমার যারা ডেলিগেট, যারা আমার সাথে এসেছেন প্রায় 75 জন মতো ডেলিগেট, খাতা কলম লাগবে না আপনাদের, পরে নিয়ে। ক্লিয়ার? আমি যে দুটো মেডিসিন লিখেছি, পত্রিকায় ছাপা হয়েছে, দুটোই পত্রিকায় আছে, পত্রিকা দেওয়া হবে বলছি তো। আচ্ছা আসি তাহলে, খেয়াল করে। স্যারে এই মাত্রই বলতে বলতে আমার কানে কানে এসে বলে গেলেন যে ম্যাঙ্গেনাম ওষুধটি আম থেকে তৈরি, যেটা ক্যান্সারের রোগীর যখন রক্ত স্বল্পতা দেখা দেয়, রক্ত স্বল্পতা দূর করার জন্য এই ওষুধটি অসাধারণ কাজ করে। ওনার কাছে সবসময় এরকম অসাধারণ তথ্য থাকে, মানে প্রতিনিয়তই আমি ওনার কাছে শিখছি, পড়ছি। আসি আমরা। এরা খুব ভোলা মন, এরা যে কোনো কাজে খুব তাড়াহুড়া করে। তাহলে খুব ভোলা মন, খুব তাড়াহুড়া করে, অন্ধকারে খুব ভয়, খুব ভূতের ভয়, খুব সতর্ক থাকে, আর খুব চূড়ান্ত এবং অস্বাভাবিক রোগ লক্ষণ এদের শরীরে দেখা দেয়। রোগ লক্ষণ যেটাই দেখা দেয় সেটা খুব চূড়ান্ত এবং অস্বাভাবিক। তাইলে তার সবই খুব লোভ, খুব মেজাজ, খুব টেনশন, খুব সতর্ক, রোগ খুব অস্বাভাবিক, রোগ খুব চূড়ান্ত, খুব লবণ প্রিয়, খুব মিষ্টি প্রিয়, খুব টক প্রিয়, খুব চর্বি প্রিয়, খুব সেক্সি, খুব দুষ্টু, খুব মিষ্টি। সব খালি খুব মনে রাখবে। ওকে, অথবা অতিরিক্ত, সবকিছুতেই তার অতিরিক্ত। ক্লিয়ার? তাইলে আমরা কি একটা লাইনের মধ্যে আনতে পারলাম? বোধহয় পারিনি। এরা ভূতের ভয় কেমন পায় দেখেন। মেয়েটি কোনো কারণে ঘরে একা, হয়তো তার সাথের লোকেরা বাইরে গেছে, ডরে মুখ ঢেকে আছে,
এমন ভূতের ভয়। এরা খারাপ কিছু ঘটার ভয়ে উদ্বিগ্ন থাকে। হয়তো বয়ফ্রেন্ডের সাথে সিনেমায় গেছিল, কেউ দেখে ফেলেছে, এখন বাড়ি গেলে খবর আছে, দাঁত নখ কাটছে, টেনশন, বাড়ি গেলে না জানি কি ঘটে। মানুষ দাঁত দিয়ে নখ কাটে কখন? যখন টেনশন হয়। এগুলো দর্শন কিন্তু। কেউ দাঁত দিয়ে নখ কাটে কখন? যখন টেনশন হয়। পা ঝাঁকায় কখন? যখন টেনশন এবং অন্য মানুষ থাকে, তখন কিন্তু মানুষ পা ঝাঁকায়। খেয়াল করে, এরা নিজের দুর্বলতা ঢাকার জন্য অন্যের সমালোচনা করে। খেয়াল করবেন আরো একটা জিনিস, যে সারাক্ষণ পা নাড়ায়, দাঁত দিয়ে নখ কাটে, টেনশন হলে, যে কথাটা ওখানে লেখা আছে। বারবার এরা হাত ধোয়। খেয়াল করেন, বারবার হাত ধোয় কেন? একবার হাত ধুলে তো হাত পরিষ্কার হয়ে গেছে। যে একবারে বেশি হাত ধোয়, বারবার হাত ধোয়, মনে রাখবেন, ধোয়া হাত আবারও ধোয়, তার একটাই কারণ, যে তার হাত পরিষ্কার হয়ে গেছে, তার মন পরিষ্কার নয়, খুঁতখুঁতে। যারা বারবার হাত ধোয়, মাথায় রাখবেন, তারা খুঁতখুঁতা মানুষ। তার মন বলছে পরিষ্কার হয়নি, হাত পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ একজন বিজ্ঞানী বলছে তার মনই পরিষ্কার নয়, তাই সে বারবার হাত ধুচ্ছে। হাত ধোয়ার মধ্যে দিয়ে তার মন যে অপরিষ্কার সেটাই প্রমাণ করে। বারবার হাত, পা এবং বাসনপত্র ধোয়। থুজাথুজিকে খেতে দিবেন, গ্লাসে পানি দিবেন, প্লেটে ভাত দিবেন, তার আগে বলবে দাঁড়ান একটু ধুয়ে দিন। অর্থাৎ সে হাত, পা এবং বাসনপত্র বারবার ধোয়। কে? থুজা। বারবার যে জাঙ্গিয়া ধোয়, জাঙ্গিয়া হাফ প্যান্ট, সে কে? সিফিলিনাম। বারবার যে মুখ ধোয়, সে কে? পালসেটিলা। তাহলে বারবার যে মুখ ধোয়, সে কে? পালসেটিলা। বারবার যে জাঙ্গিয়া ধোয়, সে কে? সিফিলিনাম। বারবার যে বাসনপত্র এবং হাত পা ধোয়, সে কে? থুজা। বারবার যে অনলি হাত ধোয়, সে কে? মেডোডাম। একটা লক্ষণ দিয়ে কিন্তু ওষুধ বের করা যায়। কোনো রোগী যদি বলে টেস্টিং এর সময়, ডাক্তার সাহেব আমার বারবার খালি হাত ধুতে ইচ্ছা করে, মাথায় রাখেন, খালি খেয়াল করে দেখেন যে বদমেজাজি কিনা, চেহারাটা মিলান। কেউ বলছে ডাক্তার সাহেব আমার বারবার না খালি মুখ ধুতে ইচ্ছা করে, দেখেন ও ভ্যাট কাঁদনি কেন, একটু কিছু করে ভ্যা করে কাঁদে কিনা। মানে একটা লক্ষণ আপনাকে অনেকগুলো লক্ষণ স্মরণ করিয়ে দেয়, একটা বিশেষ ওষুধের দিকে আপনার দৃষ্টি এনে দেয়। এরা ভীষণ খিটখিটে, ভীষণ কর্কশ, বদমেজাজি টাইপের। এরা খুব অহংকারী, খুব স্বার্থপর। এরা কেমন স্বার্থপর, একটা গল্প শুনবো না স্যার? আগের কালে, এখন তো বন্যা হয় না, আগে বন্যা হতো, এখনো কিছু কিছু হচ্ছে না, বন্যা হয়। বন্যা হলে গ্রামের মানুষ মাছ মারতে যেত। তা আগে ট্যাকাঠি জাল ছিল, মানে এই দিক দিয়ে একটা বাঁশ, এই দিক দিয়ে একটা বাঁশ, এই দিক দিয়ে একটা বাঁশ, দুই দিকের বাঁশ ধরে ঠেলতো, তাতে কিছু মাছ আটকাতো। তো এরকম বন্যার সময় মাছ মারতে যাবে, তো গ্রামের এক লোকের জাল আছে, তো ও তো একাই পারবে না, তো গ্রামের আরো দুইজন লোক, তিনজন লোক মিলে মাছ মারতে গেছে। তো নিয়ম হলো যে যাবে সে এক ভাগ পাবে আর জালের একটা ভাগ। তো দুইজন গ্রামের লোক আর জালের মালিক নিজে গেছে। কয়জন হলো? তিনজন, জাল একটা। কয়জন হলো? চারজন। তাহলে চারটা ভাগ হবে। মাছ মেরে নিয়ে এসছে, মাছ মেরে আনার পরে জালের মালিক নিজে মাছটা ভাগ করেছে চারটে। ঠিক আছে, চারটা ভাগ করার পরে বলছে, ভাই এটা আমার জালের ভাগ, হ্যাঁ, এটা কিন্তু আমার ভাগ, হ্যাঁ, আর এটা কিন্তু ভাই আমি নিব, আর ওইটা কিন্তু দিব না। কি বুঝলেন? ভাগ চারটেই করেছে। বলছে এটা কিন্তু আমার জালের ভাগ, আর এটা কিন্তু আমার ভাগ, আর এটা কিন্তু ভাই আমার দাবি, আমি কিন্তু নিব, হ্যাঁ, আর ভাই আমার কিন্তু একটা কথা আছে, কি ওইটা কিন্তু আমি দিব না। কি বুঝলেন? ভাগ চারটাই করেছে, কিন্তু এটা নেবে, ওটা দেবে না, আর এটা জালের ভাগ, এটা তার ভাগ। এরা হচ্ছে স্বার্থপর। এরা খুব কৃপণ টাইপের, তবে এদের মধ্যে কিছু বদ্ধমূল ধারণা কাজ করে। ও যেটা বলবে ফিক্সড আইডিয়া। সাইকোসিস মানে ফিক্সড আইডিয়া না, ফিক্সড আইডিয়া। ও কিছু বলছে সেটাই, আপনি বোঝাইলে কাজ হবে না, ডাবের গাছে উঠানো ছাড়া। কথায় বা কাজে যদি বাধা দেন, এরা ভীষণ রাগ হয়। ও একটা সিদ্ধান্ত দিয়েছে বা একটা কাজ করছে, আপনি বাধা দিয়েছেন, তাহলে কিন্তু আপনার খবর আছে। কখনো কখনো শিশু বা বড়রা জীবজন্তুকে নিষ্ঠুর ভাবে পিটায়, কিন্তু কেউ কেউ আবার করে কি, জীবজন্তুকে খুব আদরও করে। কেউ বিড়ালকে এমন করে পিটাচ্ছে, কুত্তারে এমন করে পিটাচ্ছে, কিন্তু কেউ আবার কুত্তাকে তার খাবারের কিছু অংশ দিয়ে আসছে, তুমি খাও। কেউ বউকে পিটিয়ে হাড্ডি ভেঙে হাসপাতালে দিয়ে আসে। সকালবেলা বউ পিটিয়ে চামড়া উঠিয়ে দিয়েছে, বউ রাগ করে আছে। এরা আবার রাগ বেশিক্ষণ রাখে না স্যার, রাগ হবে আকাম করে দিবে, আকাম করে দেওয়ার পরে দরকারে জরিমানা দিবে। মায়েরা আপনার গরুর ঠ্যাং ভেঙেছে, গরুর টাকা দিবে। মায়েরা কারো মাথা ফাটিয়ে দিয়েছে, সকালে বিকালবেলা জরিমানা দিবে। বউরে মায়েরা চামড়া উঠিয়ে দিয়েছে সকালবেলা, বউ রাগ করে আছে, মুখ গোমরা করে আছে, কথা বলছে না। সোনা রাগ করে না, চলো না নিউ মার্কেটে 3 পিস তোমার জন্য 2টা দেখে এসেছি, তাতেও কাজ হচ্ছে না।
ঠিক আছে পাগলি, রাগ করিস না, আমার মাথা গরম ছিল, তুই তো বুঝিস আমি এইরকমই। পরের দিন গিয়ে বউর নামে 2 বিঘা জমি লিখে দিচ্ছে। যাদের বিয়ে শাদী হয়নি মনে মনে ভাবছেন পাত্র তো এরকমই দরকার, মায়ের খাইলেও 2 বিঘা জমি পাওয়া যাবে, খবরদার। মেডের নামে রুগীরা সকালে বউ পিটিয়েছে, দুপুর বেলায় 2 বিঘা জমি লিখে দিয়েছে। এরা এরকম, মন যখন ভালো থাকে তখন খুব ভালো, আর যখন মেজাজ খারাপ থাকে এরা কি আকাম করে, কি সর্বনাশ করতে পারে কল্পনা করতে পারবেন না, সাংঘাতিক। তাহলে এরা রাগ পুষেও কিন্তু রাখে না। এরা খুব কর্তৃত্ব পরায়ণ হয়, মানে সব সময় তার মাতাব্বরিটা সে খাটানোর চেষ্টা করে। এরা খুবই বদমেজাজি টাইপের মানুষ। এরা কোনো কিছুতে ভয় পায় না, কিন্তু রাতে খুব ভয়, আর একা থাকতে খুব ভয়, আর ভূতের খুব ভয়। শিশুরা অন্ধকারে এতটা ভয় পায়, মা হয়তো আপনাকে বলবে বাচ্চাটা নিয়ে এসে, ডাক্তারবাবু আমার বাচ্চা সাংঘাতিক সমস্যা, কি ওর জন্য রাত্রে আমরা বাতিটা নিভাতে পারি না। কেন? কয় বাতি নিভালেও ঘুমাবেই না, ও যতক্ষণ না ঘুমাবে বাতি নিভানো যায় না, ও ঘুমানোর পরে বাতি নিভাতে হয়। অর্থাৎ বাতি নিভালে মেডরি নামের বাচ্চারা ঘুমাবে না। স্যার ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, কিছু মজার থিম এখন এসে গেছে, বাতি নিভালে ঘুমাতে পারবেন না। স্যার অনেকগুলো ওষুধের মজার থিম আছে, কিরকম বলি একটু। পালসিটিলার বাচ্চা কান্না করছে, আপনি কোলে করে জোরে জোরে হাঁটবেন, থামবে না, ধীরে ধীরে হাঁটবেন, কারণ পালসিটিলার রোগের গতি হচ্ছে ধীর, পালসিটিলা নিজেও ধীর গতি। যে কারণে পালসিটিলার ছোট বাচ্চাটা যার বয়স মাত্র কয়েক মাস, 1 বছর, কান্না করছে, ওরে কোলে নিয়ে ধীরে ধীরে হাঁটেন, কান্না থেমে যাবে। কিন্তু আর্সেনিকের বাচ্চা যদি হয়, কান্না করছে, ধীরে ধীরে হাঁটবেন, থামবে না, জোরে হাঁটতে হবে, কারণ আর্সেনিকের গতি খুব দ্রুত। টিউবারকুলি নামের বাচ্চা যদি হয় কি করবেন? আস্তে আর জোরে নয়, তারে নিয়ে ঘুরতে যাবেন, ও ঘুরতে পছন্দ করে। ও বড় হলে বাউন্ডেলে হবে, খালি দেশ বিদেশ ঘুরবে। টিউবারকুলি নামের রোগীরা কি বাউন্ডেলে ঘুরতে পছন্দ করে, সে তার বৈশিষ্ট্যটা ছোটবেলায় পেয়ে গেছে। মা এসে কি বলবে, আমার বাচ্চাটা কান্না করলে কোনোভাবেই থামানো যায় না, যত কিছুই দেন, কিন্তু যদি ঘুরতে নিয়ে যান তাহলে ওই বাচ্চা মনে হয় না একটু আগে কাঁদছিল। এগুলো হচ্ছে থিম। তো যে কথাটা বলছিলাম, যে এরা অন্ধকারে ভয় পায়, ঘুমাতে চায় না, বাতিটা নিভিয়ে দিলে তবে ঘুমায়। এরা কতটা বদমেজাজি তার একটা ছোট্ট উদাহরণ দেবো। আমার গ্রামে এক ভদ্রলোক ছিল, তার নাম ছিল কয়েস, লেখাপড়া জানতো না। তার ছোট ভাই স্কুলে পড়তো, প্রাইমারিতে, স্কুলে গেছে, পড়া পারে নাই, তাই মাস্টার মেরেছে। মারলে পরে বাড়ি এসে কান্না করছে। কয়েস আবার মাঠের থেকে মাত্রই হাল চাষ করে এসেছে, হাতে গরু পিটানো লাঠিটা এখনো আছে, আমাদের অঞ্চলে পায়না বলে ওটা, পায়না তার হাতে। এসে দেখে ছোট ভাই কাঁদছে, কয় কিরে তুই কান্না করিস কেন? ছোট ভাই বলছে সালা মেরেছে, মানে ছেলে, তার ভাই আবার তার মতোই ভদ্র, বলে না সারে মেরেছে, কয় সালাই মেরেছে। কয় কোন সালা? কয় নজরুল্লাহ সালা, স্যারের নাম নজরুল, ভালো করে নামটাও বলে না, কয় নজরুল্লাহ সালা মেরেছে। কয় চল তো দেখি কোন সালা মেরেছে, সালার ঘর মারবো, মানে মারবে আর কি। তো গেছে পরে স্কুলে, বলছে কোন সালা মারিয়েছে দেখিয়ে দে, কেন ছোট ভাই কয় ওই সালা। মাস্টারেরা তো মনে করেন যে বড় বেকায়দায় পড়েছে, কিরে এমন অভদ্র মানুষ হয় যে তুই তো অহংকারী করছে, আবার সালা সালা করছে। বলছে তুই আমার ভাইকে মারিয়েছিস কেন? তো সারে তো বেকুব বনে গেছে, সারে চুপ করে দাঁড়িয়েছে, ওই কথা বলিস না কেন? তো সারে ভয়ে ভয়ে বলছে পড়া পারেনি তাই মারছে, পড়া পারেনি তাই মারছে। এই কথা বলা, বলছে তোকে আমি একটা পড়া দেবো, না পারলে সালা তোকে গরম করবো। বলে মাটিতে ওই লাঠিটা দিয়ে আঁকা পাকা করে দাগ কেটেছে। বলছে এটা কি বল? এটা আবার কি? এটা তো কিছুই না। তো স্যারে চুপ করে দাঁড়িয়েছে, বলছে বল এটা কি? তো স্যারে বলছে এটা আবার কি? এটা কিছু না। যেই বলছে কইছে দুটা বাড়ি, কয় শালা এটাই পারো না, আমার ভাইকে মারো। পরে এখন স্যারকে বুঝাচ্ছে এটা কি। গরু যখন হাঁটে আর পোশাক করে তখন পোশাকটা আঁকা বাঁকা হয়ে পড়ে না? একটা গরু হাঁটছে আর পোশাক করছে, পোশাকটা কিরকম হয়ে পড়ে? আঁকা বাঁকা হয়ে পড়ে। কয় সারা এটা গরুর পেশাব, এটাই পারো না, আমার ভাইকে মারো। পরে বুঝে, ঘটনা বুঝেন নাই? বলছে গরু হাঁটে আর পেশাব করে তখন এরকম আঁকা বাঁকা হয়, এটা গরুর পেশাব, এটাই বুঝো না, মারো আমার ভাইকে। তো বিচার বসে গেছে, বিশাল বিচার। বিচারে বসে কি হয়েছে, কয় সারে কয়েসের পড়া পারে না তাই মারছে। তো কয় কয়েস তো লেখাপড়া জানে না, এবার কি পড়া ধরলো? এই গল্প নিয়ে হাসাহাসি। কয়েস মারা গেছে অনেকদিন, কিন্তু এই গল্প এখনো চালু আছে, যে বেশ এরকম করলে কিন্তু কয়েসের পড়া ধরবো। এরা হলো একটু ব্যাক ব্যাল টাইপের, বদমেজাজি টাইপের ও আগ্রাসী টাইপের। শিক্ষককে কি আচরণ করা লাগে সেটা সে বুঝে না। শিক্ষক তার কাছে কোনো ফ্যাক্টর না। মায়েরা পরে বিকালবেলা বিচার হয়েছে, জুতার মালা গলায় দিয়ে ঘুরছে, কোনো বিষয় না। এরা সাংঘাতিক অহংকারী, আবার কেউ কেউ দারুণ অতিথি পরায়ণ হয়। দেখেন ম্যাডামকে কেউ হয়তো বলছে চেহারা ভালো হলে কি, বয়স তো কম হয়নি, বিয়ে শাদী হয়নি, যেই বলছে খেপছে। তুই কি জানিস আমার পিছনে কয়শো পোলাপান ঘুরে?
আমি চাচ্ছি আমি স্ট্যাবলিশ না হয়ে বিয়ে করবো না। রাগ হয়ে কিরকম দাঁত মেল করে গালাগালি বকাবকি করছে, এরা রাগ হলে এরকম রাগ হয়, উত্তেজিত হয়ে যায়। অতিথি পরায়ণ, মেহমান এসেছে, দরজা খুলে দেখেন বৃদ্ধা বৃদ্ধ অতিথিকে কি করছে, রিসিভ করছে। এরা কেমন স্বার্থপর আর কেমন কৃপণ দেখেন। ভদ্রলোক ব্যাংক থেকে টাকা বাইর করছে আর ঢোকাচ্ছে, মানে খরচ করতে মন চাইছে না। ছোট বাচ্চাটা এরা কেমন স্বার্থপর, ছোট বাচ্চারা একজন খাইলে আরেকজনকে একটু দেয় না, ও চোখ বন্ধ করে খাচ্ছে যাতে দেয়া না লাগে। খেয়াল করেছেন? আর পাশেরটা দেখেন, ভদ্রলোক পিছন ঘুরিয়ে শুয়ে আছে, বউ বলছে এই দেখো না আমার না মাথা ব্যথা করছে, একটু টিপে দাও না। কয় এত বক বক করিস না বোমা। তো বলছে কে সন্ধ্যাবেলা না কত খাতির করলে, এখন ভুলে গেছো, এখন মাথা ব্যথা করছে, এখন একটু রিকোয়েস্ট করি, কত কইছি না বেশি বক বক করবি না। কয় এখন তো কই ভাই, সন্ধ্যাবেলা তো তখন ভাবসা আলাদা ছিল, মানে এইরকম। তার প্রয়োজনের সময় সে ঠিক আছে, প্রয়োজন শেষ পাছা ঘুরিয়ে শুয়ে থাকবে, আরে এইরকম। স্যার হাসেন না, লক্ষণ কিন্তু ভালো লাগছে না। কিছুক্ষণ আগে বলছিলাম কেউ খুব আদর করে, দেখেন একজন বিড়ালকে খুব আদর করছে কিন্তু আরেকজন কুত্তা পিটিয়ে মারছে, মানে এরা কেউ খুব নিষ্ঠুর হয়। ছোট বাচ্চারাকে যদি দেখেন যে পোকা মাকড় পিঁপড়েকে পা দিয়ে টিপে মারছে, আঙুল দিয়ে টিপে মারছে, মাথায় রাখবেন ওর মধ্যে মেডোরিনাম থাকতেও পারে, মানে একটা বৈশিষ্ট্য বলছি আর কি। ছবিগুলোর দিকে আপনারা খেয়াল করছেন তো, পর্দায় খেয়াল করেন কিন্তু। খানিক আগে বলছিলাম না, রাগ হলে কি জানি রাগ হয়েছে, বউ হয়তো বলছে বাপের বাড়ি যাবো, বলছে না যাইতে পারবি না। কই গেলে কি করবে, কি করবো দেখাচ্ছি, চুলের মুঠি খাপ করে ধরে ফেলেছে, মানে কয়েসের মতো টাইম দেয়নি। ওইটা দেখেন, মানে মন ভালো থাকলে গোলাপ গিফট, মন ভালো না থাকলে চুলের মুঠি। তাহলে এখন মেডের নামকে বিয়ে করবেন কিনা, মেডের নামের সাথে প্রেম করবেন কিনা, যারা স্টুডেন্ট আছেন একটু সতর্ক থাকেন না, পরে কয়েন না স্যার গোপন কথাটা তো কম নাই, ওটা কয়ে গেলাম। এরা খুব বাচাল টাইপের হয়, এক কথা বারবার বলে, ডাক্তারের কাছে গেলে ডাক্তারের মাথা নষ্ট করে দেয়। ডাক্তার সাহেব এটা সারবে তো, তো ভালো করে বুঝছেন তো, আমার কথাটা শুনছেন তো, দরজার বাইরে গিয়ে ওষুধটা কিভাবে খাবো আপনাকে না বলে দিলাম, আপনি বলে দেন না। আচ্ছা ডাক্তার সাহেব এরকম রুগীকে আপনি সারিয়েছেন, মেডোর নামের রুগী যদি আপনার চেম্বারে আসে, একটা লক্ষণ ভালো করে খেয়াল করেন, সে প্রথমে এসে বলবে ডাক্তার সাহেব আমার রোগ কিন্তু খুব দ্রুত সারাতে হবে, অল্প দিনের মধ্যে কিন্তু সারাতে হবে, টাকা পয়সা কিন্তু ব্যাপার না। যে মানুষটি এসে আপনাকে বলবে একটু তাড়াতাড়ি সারাতে হবে, মাথায় রাখবেন আরো দু একটা ওষুধ আছে যারা তাড়াতাড়ি সারতে চায়, কিন্তু মেডোরি নামের আর একটা কথা আছে স্যার, কথাটা হচ্ছে এইরকম যে যদি বলেন যে দিদিমণি আপনার রোগটা তো জটিল, একটু সময় লাগবে, তাইলে ভাই ওষুধ খাবো না, মানে দেরি হবে সারতে, এই কথা বললে সে ওষুধ খাবে না। এই কারণে মেডোরি নামের রোগী যদি আপনি কেস টেকিং এ পান, দয়া করে বলবেন না দেরি লাগবে, একটু কায়দা করে বলবেন, একটু কায়দা করে বলবেন, কিন্তু বললেন না দেরি লাগবে, ও কিন্তু ওষুধ খাবে না। যখনই শুনে ডাক্তার কাছ থেকে একটু সময় লাগবে, ও কিন্তু ডাক্তার বদলায়। ওরা দেরি করতে রাজি না, ওরা টাইম দিতে রাজি না, এরা এরকম আবেগপ্রবণ। ডাক্তার খালি জিজ্ঞাসা করছে দিদিমণি কি হয়েছে, ব্যয় করে কেঁদে দিবে, পালসে দিলের মতো। কান্নার সবচেয়ে বড় ওষুধ কোনটা স্যার? নো, থ্যাংক ইউ। কে বললো? লট অফ থ্যাংকস। আপনি আমার সেমিনারে ছিলেন কখনো? হ্যাঁ, সেটাই বুঝছি যে সিপিআর সবচেয়ে কান্নাই ফার্স্ট, কিন্তু আমরা ম্যাক্সিমাম বই পাই পালসেটিলেন। স্যার আমরা অসংখ্য বই পড়ি, অসংখ্য বই অসংখ্য তথ্য থাকে, তথ্যের কোথাও একটু ডান বাই থাকে, গ্রেডের কম বেশি থাকে। আমি যে কথাগুলো বলবো অনেক বড় বড় পণ্ডিতদের বই ঘেটে তথ্যভিত্তিক কথা। এরা কথা বলতে বলতে ডাক্তারকে বিরক্ত করে, মানে রোগীর কথা বলতে বলতে এরাকে যদি কেউ একটু তিরস্কার করে, এরা খুব কষ্ট পায়। যদি আপনি কোনো কারণে একটু ইনসাল্ট করেন, এরা খুব কষ্ট পায়। এরা দিনে ভালো, সরি, এদের দিনে খুব মন খারাপ থাকে, রাতে ভালো থাকে। কেন জানেন? মেডোরি নামের রোগীর দিনে উপশম, রাতে বৃদ্ধি, সে কারণে তার মনটাও দিনে ভালো থাকে, রাতে ভালো থাকে আর দিনে খারাপ থাকে। এরা দিনে বৃদ্ধি, রাতে উপশম। এরা খুব হিংস্র টাইপের হয়। এরা প্রেম করবে, কথা দিবে না কবে বিয়ে করবে। বান্ধবী বলছে আর কতদিন, 1 বছর তো হলো, বাড়ি থেকে তো বিয়ে চাপ দিচ্ছে, বাড়ি থেকে তো বিয়ে চলে আসছে, আর একটু অপেক্ষা করো, আরেকটু অপেক্ষা করো, বেশি চাপ দিয়ে না, ঝামেলা আছে। মানে এরা প্রেম করতে চাইবে কিন্তু বিয়েটা সহজে করতে চাইবে না। লাইফ উপরে এই লক্ষ্যটা আছে,
বিয়ে করবে প্রেম করতে চাইবে না, সরি প্রেম করবে বিয়ে করতে চায় না কেন? দায়িত্ব নেওয়ার ভয়ে। খানিক আগে যেটা বলছিলাম, ডাক্তার ম্যাডামের কাছে গেছে, জিজ্ঞাসা করেছে ডাক্তার ম্যাডাম কি হয়েছে, ব্যাস কান্না শুরু। ম্যাডাম কিন্তু কথায় কথায় কাঁদতে পারে স্যার। এদের সব সময় একটা টেন্ডেন্সি থাকে যৌন চাহিদা। ম্যাডামের নামে সবচেয়ে একটা দুষ্ট চিত্র আছে। আপনার ঘরে যদি কোনো পুরুষ কিংবা কোনো মহিলা এসে বসে, দেখবেন আপনার অগোচরে, অন্যের অগোচরে, সে যদি পুরুষ মানুষ হয় তাহলে মহিলার কোনো গোপন অঙ্গের দিকে তাকানোর চেষ্টা করবে। মহিলাও যদি হয়, কোনো পুরুষ রোগী বসে আছে, তার গোপন অঙ্গের দিকে তাকানোর চেষ্টা করবে। ইভেন গ্রামাঞ্চলে যারা বাস করেন খেয়াল করবেন, দূরে কোথাও একজন পুরুষ মানুষ প্রসাব করতে বসেছে, মেডোর নামে রোগী হেঁটে যাচ্ছে, এত দূর থেকে কিন্তু ওটা দেখা যাবে না, তারপরেও সে চেষ্টা করবে একটু তদবির করে দেখা যায় কিনা। অর্থাৎ অন্যের গোপন অঙ্গ দেখার তার একটা টেন্ডেন্সি কাজ করে। এই বদ টেন্ডেন্সি তার মধ্যে কঠিন আকারে বিরাজ করে। শুধু তাই নয়, এরা চান্স পেলে কোনো না কোনো ভাবে কাউকে না কাউকে, হতে পারে প্রেমিকা, হতে পারে অন্য কেউ, হতে পারে অন্য কেউ, কোনোভাবে একটু কাম পাকানো যায় কিনা, ওটা তার অন্যতম টার্গেট। এই দিক দিয়ে তারা খুব দুশ্চরিত্র এবং দুষ্টু প্রকৃতির। সারাক্ষণ তাদের মাথায় ওইটাই থাকে। এরা থুজার চাইতে বেশি খোলামেলা, বেশি বেহায়া। এমন বেহায়া যে বন্যার পানি বা খালডো বাবা নদীতে কমর সমান পানি হলেও তার কাপড় ভেজে না। গল্প একটা বলতে হবে। মেরো নামের রুগীরা থুজার চাইতে খোলামেলা, তবে বেশি বেহায়া। কিরকম বেহায়া? আগে বন্যার পানি আসতো না স্যার, তো এ বাড়ি থেকে ও বাড়ি পাড়াতে কয়বার কাপড় বদলাবেন? কমর পানি যদি হয় কয়বার বদলাবেন? হাঁটু পানি হলে ঠিক আছে। তো স্যার আমার দেখা ঘটনা আমি বলি, গ্রামের বন্যার পানিতে দাদিরা নানিরা এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, তো আস্তে করে কাপড় উঁচা করতো। পানি যতটুকু কাপড় অতটুকু উঁচা হয়, উঁচা হয়, উঁচা হয়, উঁচা হচ্ছে, কাপড় তার ভিজছে না, পার হয়ে গেছে। কিন্তু ঘটনাক্রমে কোনো মুরব্বী মানুষ হয়তো তারও পার হওয়ার দরকার, তো সে দেখছে মহিলা কাপড় উঁচা করে পার হচ্ছে, তখন একটা গলা খাকারি দিত যাতে ও সতর্ক হয়। এখন এরকম করলে যদি থুজা রুবি হয়, চট করে কাপড়টা ছেড়ে দিয়ে কাপড়টা যখন ভিজে গেল, তখন কি বলতো, গোলামের বেটা গোলামের জন্য আমার কাপড়টা ভিজে গেল, আর একটু এলাম পার হয়ে যেতাম। কিন্তু যদি মেডলের নামে রুবি হয়, গলা খেয়ে করে দিলে খেয়েছে, তোর লাগে আমি কাপড় ভিজাবো না, কাপড় ভিজাবে না, সে অবস্থায় পার হয়ে যাবে। অর্থাৎ থুজার চেয়ে মেডো একটু বেশি বেহায়া, তোমার জন্য কাপড় ভিজাবো না, আর একটু আছে পারো। বিষয়টি মানে বেহায়াটা কতটা কম বেশি তা বললাম না। কেমন দুষ্টু প্রকৃতি দাঁড়ায়, ওই যে ভদ্রলোক বসে আছে মোবাইল টিপছে, কিন্তু পাকা চোখে মহিলা বুকের দিকে তাকাচ্ছে। অন্যদিকে খেয়াল করেন, একজন মহিলা হেঁটে যাচ্ছে, কয়েকটা মেডোই নামের দুশ্চরিত্র অপলোক দৃষ্টে তাকিয়ে আছে। এরা হচ্ছে এরকম দুষ্টু বদমাই। এই শেষ যদি মেডো হয় পার হয়ে যাবে, আপনি গলা কাটে দিলে কাজ হবে না। সুজা যদি হয় তবে কাপড় ভিজিয়ে দিবে, চট করে কাপড়টা ছেড়ে দিবে। দেখছেন না ওইদিকে 7 কত দূর পর্যন্ত উঠাছে, আরো যত দূর লাগবে উঠাবে, ভিজবে না মেডো। স্যার এগুলো বলছি কেন? দৃশ্য দেখে আপনারা ম্যাথমেটিক্যাল সবসময় সারা বাংলাদেশে যেখানে আলোচনা শুনেন, আলোচনায় শুনেন, চিত্র দেখেন না। আমি চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি যে মানুষ শুনলে মনে থাকে 40%, দেখলে মনে থাকে 70%। আর আমাদের যে বয়সে আমরা হোমিওপ্যাথি করতে এসেছি, আমাদের 5% নাই, আছে নাই, তো দেখলে অন্তত মনে থাকবে। আর আমরা কেস টেকিং করার সময় অনেক তথ্য পাই, যে তথ্যগুলো আমাদের এই চিত্রটাকে মনে করিয়ে দেয়, আমাদের ওষুধ নির্বাচনে সুবিধা হয়। এরা কোনো কিছু ঘটার আগে ভবিষ্যৎবাণী করে। কিরকম? অফিসে বসে হয়তো ভাবছে বোধহয় আমার বাবা অসুস্থ নাকি, কলিগের কাছে বলছে, কিছুক্ষণ পরে টেলিফোন এসে গেছে তার বাবা অসুস্থ। কোথা থেকে যেটা তাদের মধ্যে একটা অ্যাডভান্স বাণী এসে হাজির হয়, তারা ভবিষ্যৎ চিন্তা করে, যেটা এটা অনেক সময় ঘটে। এরা খুব সতর্ক থাকে। এরা মদ জুয়া, অবৈধ মেলামেশা, সবখানে এরা বেপরোয়া। ওই যে খানিক আগে বলছিলাম, খুব সব ক্ষেত্রে এরা বেপরোয়া, ক্রমাগত তারা পাপ করেই চলে। কখনো কখনো এরা ধর্মের প্রতি এত বাড়াবাড়ি করে যে পীরের মুরিদ হয়ে যায়, যে পীর জীবনে নামাজও পড়ে না, গাঁজা খেতে খেতে বেহুশ। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? এরা অনেক সময় পীরের মুরিদ হয়। কোন পীর? যে পীর নামাজও পড়ে না। অর্থাৎ ধর্মের ব্যাপারে এত বাড়াবাড়ি যে মুরিদ হয়েছে, নামাজ নিজেও পড়ে না, তার পীর তো পড়েই না। মনের বিরুদ্ধে লড়াই করে, মনে করে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রে লিপ্ত আছে,
মনে করে তার মৃত্যু আসন্ন, যে কারণে খুব অসুস্থ হয়ে পড়লে আত্মীয় স্বজনকে দেখতে চায়। আর তার আত্মীয় স্বজনকে দেখতে যাওয়া দেখে বাড়ির লোকজন ভয় পেয়ে যায়, তুমি সত্যি মরে যাবে নাকি? এত আগ্রাসী মানুষ হঠাৎ করে কান্নাকাটি করছে, আত্মীয় স্বজনকে দেখতে চাইছে, বলছে মরে যাব। কখনো কখনো এরা হাসে, কখনো কাঁদে, হঠাৎ করে কখনো উত্তেজিত হয়, এত উত্তেজিত হয় ওকে তখন থামানো যায় না। দেখেন ছেলে এবং মেয়ে বোতল হাতে, এরা ড্রিঙ্কার, এরকমই ড্রিঙ্কার, বেপরোয়া ড্রিঙ্কার। ওই যে দুই ভদ্রলোক জুয়া খেলছে, কেমন বেহায় একটু দেখবেন না? মেয়েটা বলছে আমি তোমাকে পছন্দ করি না। বলছে ম্যাডাম এরকম করো কেন, আমার চেয়ে কি ভালো ছেলে পাড়ায় আসে নাকি, একটু ফুলটা নেও না। কয় তোকে বলছি না তুই সর। কয় ম্যাডাম একটু নেও না। মানে যেমন করে বেহায়াপনা করে সে প্রেম নিবেদন করবে, ওই যে পিছে পিছে হাঁটছে ফুল নিয়ে নিবেদন করছে, পার্কে বসে অলরেডি আদর করা শুরু করেছে। এরা এরকম বেহায়, কে কি দেখলো না দেখলো, তারা বেপরোয়া। এই কাঁদে এই হাসে, এই সেই চিত্র। আর ওই যে ভণ্ড পীরের মুরিদ, নামাজ কখনোই পড়ে না, কিন্তু ধর্মের ব্যাপারে তার বাড়াবাড়ি শেষ নাই, লেবাসের শেষ নাই। যে খাবার তাদের খুব পছন্দ, তার মধ্যে বিরিয়ানি মাংস এরা খুব পছন্দ করে খেতে। সরি সরি, এরা খুব তাড়াহুড়া করে, কোনো কাজ যদি লম্বা সময় ধরে করতে হয় এরা আগ্রহ হারিয়ে ফেলে, এই কাজ এরা করতে চায় না। আর কেউ আসার কথা থাকলে যতক্ষণ সেই লোকটা এসে হাজির না হবে সে পায়চারি করতে থাকবে, অস্থির হয়ে যাবে, আসে না কেন, আসে না কেন, কখন আসবে কখন আসবে। খুব তাড়াহুড়া। তাড়াহুড়ার একটা গল্প না বললে স্যার আমি শান্তি পাচ্ছি না। আমার গ্রামে এক ভদ্রলোক ছিল, সে সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকতো। নামাজের টাইম হয়ে গেছে, জুমার দিন, আজান হয়ে যাচ্ছে, যাচ্ছে না। যখন তাকবীর দেওয়া শুরু করতো আল্লাহু আকবার করে, তখন চিন্তা করছে এখন তো কাতারে দাঁড়াবে, তখন সে দৌড় দিত। তো ওইরকম তাড়াহুড়া করে উজু করেছে, হাত মোছার সময় পানি, হাত মুখ দিয়ে পানি ঝরছে। তা আগের যুগে এক কালারের কাপড় দিয়ে পেটিকোট, পাঞ্জাবি এগুলো বানানো হতো, মেয়েদের ব্লাউজ, 7 টাকা গজের ইন্ডিয়ান এগুলো কাপড় আসতো, গ্রামের গরিব মানুষরা এগুলোই করতো। তো একই জায়গায় পেটিকোট পাঞ্জাবি সবই ঝুলানো আছে দড়িতে। ও আর খেয়াল করে নাই, পেটিকোট একটা টান দিয়ে ঘাড়ে করে নিয়ে দৌড় দিয়েছে। মসজিদে গিয়ে এখন খালি হাত ঢুকাচ্ছে, হাত ঢুকে না। তো একজন বলছে যে না না তুমি কি করছো? আরে ভাই পাঞ্জাবির হাত ঢুকাচ্ছি, পাঞ্জাবিতে হাত ঢুকে না। কয় সালার ভাই ওটা তো পাঞ্জাবি না, ওটা দাদির পেটিকোট। মানে তাড়াহুড়ার ঠেলায় সে পেটিকোট নিয়ে সে বই, এটাও খেয়াল করে না। এখন সময় হাত ঢুকেছে, হাত ঢুকে না, তো পেটিকোটে হাত থাকলে তো ঢুকবে। এরা এরকম টেনশন আর তাড়াহুড়া এমন করে যে পাঞ্জাবির পরিবর্তে পেটিকোট নিলেও খেয়াল করে না। তো সে লোক মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করে, লোক খুব ভালো ছিল। এদের মধ্যে সব সময় মাথার মধ্যে একটা না একটা ভাবনা আসতে থাকে। মাঝে মাঝে এরা খুব অন্যমনস্ক হয়ে যায়, কখনো কখনো এরা প্রতারণা করে, ছলনা করে, মিথ্যাচার করে, কখনো কখনো আবার অনেক পাপ করেছে সে কারণে অনুশোচনা করেন। এমন একটা বয়স হয়ে গেছে, এমন একটা সময়ে তার মধ্যে অনুশোচনা এসে গেছে, তখন আপনার কাছে এসে করবে ডাক্তার সাহেব জীবনে অন্যায় তো কাম করিনি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আর আপনি একটু কাইন্ডলি ভালো করে আমার ট্রিটমেন্টটা করে দেন, আমি যেন ভালো হতে পারি। অকপটে আপনার সব কথা স্বীকার করবে, আপনার কাছে কি করবে, সব কথা ব্যক্ত করবে, ভালো হতে চাইবে, ভালো হওয়ার জন্য তাড়াহুড়া করবে। দেখেন বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধ মানুষ অতীতে যে অপকর্ম করেছে তার জন্য অনুশোচনা করছে। ছোট বাচ্চা মেয়েটা অন্য মনস্কর হয়ে গেছে। এরা খুব ফুর্তিবাজ মানুষ, কিন্তু কখনো কখনো শান্ত হয়ে যায়। কখনো কখনো কোনো পেশেন্ট দেখবেন এক সময় খুব আনন্দ ফুর্তি করতে, এখন কেমন জানি রিজার্ভ হয়ে গেছে, কথা কম বলে, কথা বলে না, কথা বলতে চায় না, নিজে এসে তো বলবে আমি এক সময় খুব আনন্দ ফুর্তি করছি ডাক্তার সাহেব, কি যেন হয়ে গেছে, আমার কিচ্ছু ভালো লাগে না। ওর হিস্ট্রি নেন, খাওয়া দাওয়া নেন, মানসিকতা নেন, মিলে গেলে তবে মেডবে না। এক সময় হয়তো খুব দ্রুত কাজ করতো, এমন অনেক পেশেন্ট পাবেন এক সময় খুব দ্রুত কাজ করতো কিন্তু এখন কাজ করে ধীরে। কেন এমনটা হয় জানেন? যারা খুব দ্রুত কাজ করতো কিন্তু এখন ধীরে করে, কোনো অপচিকিৎসা হয়েছে, এই অপচিকিৎসার কারণে যে ভুল ওষুধ তার বডিতে প্রয়োগ হয়েছে, যে কারণে সে এখন কি হয়েছে, তার কোনো রোগ সাপ্রেস্ট হয়ে গেছে, চাপা পড়ে গেছে।
কোনো মানুষের যদি ভুল চিকিৎসার কারণে রোগ চাপা পড়ে যায়, তবে তার কাজের গতি, মনের গতি ধীর হয়ে যায়। তখন সে কি করে? ধীর গতি সম্পন্ন হয়ে যায়। এগুলো কিন্তু অভিজ্ঞান, দর্শন। এরা নিজেকে এক সময় পাপী মনে করে আমার তো জাহান্নামে যেতে হবে। আত্মপরিচয় হারিয়েছে বয়সে, ভবিষ্যতের দুর্ভাগ্যের জন্য দ্বিধাদ্বন্দ্বের জন্ম নেয় তাদের মনে। রোগের কথা চিন্তা করে তখন মৃত্যু ভয় কাঁদে। কোন মানুষ যদি সামান্য শব্দে চমকে ওঠে, এটা মেডোরি নামের একটা বড় লক্ষণ। মানুষ চমকে ওঠে কেন? অন্য মনস্ক থাকে তাই চমকে ওঠে। কোন মানুষ হঠাৎ শব্দ হলে চমকে ওঠে কখন? যখন সে অন্য মনস্ক থাকে। এটা মেডোরি নামের খুব বড় লক্ষণ। দেখেন, একজন হৃদয়, একজন খুব হাসি খুশি, দুটো চিত্রই মেডোরি নামে আছে। দেখেন, এরকম সবল একজন মানুষ কিন্তু রোগের কথা মনে করে মৃত্যু ভয় সে কাঁদছে। খানিক আগে বলছিলাম যে জিনিস কিনে দেখা যাবে দোকানে ভুলে ছুঁয়ে এসছে। অনেক সময় এরকম ভুলো মন হয়ে যায়, কি বলছিল একটু আগে নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে। কিরকম? মনে করেন ভোটার আইডি কার্ড এসে গেছে, খবর হয়ে গেছে যে অমুক স্কুলে ভোটার আইডি কার্ড দিচ্ছে, তা কার্ড আনতে গেছে। কার্ড আনতে গেলে পরে যিনি কার্ড বিতরণ করছে জিজ্ঞাসা করছে আপনার নাম কি? নাম ভুলে গেছে, নিজের নাম ভুলে গেছে। নিজের নাম ভুলে গেলে একটু অপদস্থ হয়ে বসে আছে, নাম আর মনে করতে পারছে না। একটু পরে হয়তো তার গ্রামের এক ভদ্রলোক এসে বলছে, এই সিরাজ ভাই তুমি এখানে বসে আছো কেন? যে বলেছে সিরাজ ভাই তুমি এখানে বসে আছো কেন, তার নাম মনে পড়ে গেছে। দৌড় দিয়ে যে বলছে অফিসারকে, স্যার আমার নাম সিরাজ। আপনি একটু আগে নাম বলতে পারলেন না, লজ্জা পাইছে। মানে এরকম যে অনেক সময় নিজের নামটাও ভুলে যায়। স্মৃতিশক্তি এক সময় খুব ডাল হয়ে যায় এদের। গতকাল কি খেয়েছে অনেক সময় তাও মনে করতে পারে না। এসব ক্ষেত্রে মেডোরি নাম কিন্তু দারুণ একটা ওষুধ। অমনোযোগী বাচ্চারা ক্লাসে বসে আছে, ও জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে, উদাস। অমনোযোগী বাচ্চা এবং যাদের পড়া মনে থাকে না তাদের ক্ষেত্রে ডাক্তার এম ভট্টাচার্য বা নীলমণি ঘটকের একখান পরামর্শ আছে, উচ্চ শক্তির মেডোরি নাম। বিশেষ করে ইতিহাস যাদের মনে থাকে না, এম ভট্টাচার্যের কথা আমি তো একদম না খাওয়ালে ছাড়তাম না। আবার কারো কারো স্মৃতিশক্তি কিন্তু ভালো, প্রখরও থাকে, বেশ ভালো থাকে। সাইকোসিসের মানুষেরা কিন্তু নীতিহীন ভাবে জিততে চায়। উদাহরণ, মনে করেন ভোটে দাঁড়িয়েছে, প্রতিপক্ষকে যে কোনো ভাবে অনৈতিক ভাবে পরাস্ত করতে তার বিবেকে বাঁধবে না, দ্বিধা করবে না। এরা অনেক সময় মনে করে, ভ্রান্ত ধারণা, আমার পিছন পিছন কেউ আসে, আসলে কেউ আসে না। বলবে আপনার কাছে ট্রিটমেন্ট করতে এসে, আমার কেন জানি মনে হয় আমার পিছন পিছন হাঁটছে।